কিছু বলেছি আজকে বাবা আমরা মূল আলোচনা করব ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য গঠন। তো তার আগে কিছু প্রকারভেদ দেওয়া আছে। অবশ্যই প্রকারভেদগুলা সিলেবাসের জন্য আসে না, শুধু এমসিকিউ এর জন্য তো দরকার আমাদের, তাই না? তো তোমাদের ভালো না লাগলেও তো করতেই হবে, উপায় নাই। স্যার রোগগুলো থেকে কি সৃজনশীল আসার সম্ভাবনা বেশি? না, রোগগুলো থেকে সিকিউ আসে না, তবে জ্ঞান এমসিকিউ লাগে। আমার দিকে তাকান। প্রথম বলছেন কোষের আকৃতি অনুযায়ী মনোযোগী হও, এবং এই অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা হবে কিন্তু একবারে সেই বাস। বুঝতে পেরেছো যে তিনটা অধ্যায় মিলে যতগুলো এমসিকিউ নাই এটাতেই তার চেয়ে বেশি এমসিকিউ আছে। বড় আকারের পুরস্কারের ব্যবস্থা করেন সেটা এবারে তো বই আছে। আমি বলছিলাম কোষের আকারের উপর ভিত্তি করে এই ভাইরাসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করছে। যেমন প্রথম বলছে যেটা কক্কাস, আমার দিকে দেখা। কক্কাস শব্দের অর্থ হচ্ছে গোলাকার। বাস এই জায়গা ব্যাগের মধ্যে তাহলে কি তোদের বই নাই? হ্যাঁ দেখো, তাহলে কক্কাস শব্দের অর্থ হচ্ছে গোলাকার। তার মানে আমরা কি বলবো, যে সমস্ত ব্যাকটেরিয়া দেখতে গোলাকার তাকে কি বলা হয়? কক্কাস ব্যাকটেরিয়া বলে। তবে ইতিহাস সাক্ষী এই যাবৎকালে যতবার পরীক্ষা হয়েছে তার মধ্যে চাইনি কখনোই কক্কাস ব্যাকটেরিয়া কাকে বলে। প্রশ্ন ছিল নিচের দুটি কক্কাস ব্যাকটেরিয়া। আমার কথা কি শুনছো? আচ্ছা বাবা, তাহলে উদাহরণগুলো কি অবশ্যই আমাকে দেখতে হবে। গরম খবর যেটা, যতগুলো কক্কাস ব্যাকটেরিয়া আছে মোস্ট অফ দেম কক্কাস শব্দটা লাগানোই আছে। এরপরে দেখ চিত্রগুলো কি না না চিত্র দরকার নেই, চিত্র দরকার নেই বাবা। এই কক্কাস ব্যাকটেরিয়াগুলোর মধ্যে দেখ এরপরে আবার ভাগ দিয়েছে ডিপ্লোকক্কাস, মাইক্রোকক্কাস। পাইছিসকে? হ্যাঁ স্যার। মাইক্রো মানে ক্ষুদ্র, সেটা একক ভাবে থাকবে। ডিপ্লো মানে ডিপ্লো আছে ডাই শব্দ থেকে জোড়ায় জোড়ায় থাকবে। তার মানে যে সমস্ত কক্কাস ব্যাকটেরিয়া এককভাবে অবস্থান করে তাকে মাইক্রোকক্কাস। সুবিধাজনকভাবে সংজ্ঞা সাজাতে পারবো না, তাহলে ডিপ্লোকক্কাস যে সমস্ত কক্কাস ব্যাকটেরিয়া জোড়ায় জোড়ায় অবস্থান করে। অথবা কথাটাকে যদি তোরা ভাঙে দিস, যে সমস্ত ব্যাকটেরিয়া দেখতে গোলাকার এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে তাকে ডিপ্লোকক্কাস বলা হয়। হ্যাঁ, তোর তো অভ্যাস দূর হলো না, তোরা রইল ওটা। আর কি বলা তাকে? ডিপ্লোকক্কাস। এভাবে বলছে টেট্রা। এই টেট্রা মানে কি রে? চারটে করে অবস্থান করবে। স্ট্রেপ্টোকক্কাস আমরা শার্ট কেনার সময় বলি লং স্টেপ, বলি না? চেক 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 স্টেপ মানে চেক, সারি, শৃঙ্খল, তাই না? যখন কতগুলো কক্কাস ব্যাকটেরিয়া একটার পর একটা যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করে তখন তাকে কি বলা হয়? স্ট্রেপ্টোকক্কাস বলা হয়। এভাবে বলছে স্টাফাইলোকক্কাস, এরা অনেকগুলা তবে অনিয়মিত গুচ্ছ, নির্দিষ্ট নিয়মে কোনো সাজানো নাই। আর সার্সিনা বলছে এরা গোলাকার তবে নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। এরা মেনলি বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে কি আয়তাকার। আগে আমি বলছি আমার পড়ানো দরকার তাই আমি পড়াচ্ছি, তবে সংজ্ঞাগুলো কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ। আজ এক নিঃশ্বাসে বাবার বেটা বলে দাঁড়া না স্যার বুঝবেন না। ও আচ্ছা, বল কক্কাস ব্যাকটেরিয়ার ইতিহাস শেষ কর। যে সমস্ত ব্যাকটেরিয়া শুরু কর না, যে সমস্ত ব্যাকটেরিয়া গোলাকার তাকে কক্কাস ব্যাকটেরিয়া বলা হয়। যেমন হচ্ছে মনোকক্কাস, এরা বিভিন্ন প্রকার হয়। মনোকক্কাস বা মাইক্রোকক্কাস। মনোকক্কাস বা মাইক্রোকক্কাস। তারপর হচ্ছে স্যার ডাইকক্কাস, দেরিতে কানামধুর মতো ছুটছে। স্ট্রেপ্টোকক্কাস। তারপর হচ্ছে স্যার বল স্ট্রেপ্টোকক্কাস কি? স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে স্যার এগুলো কলোনির মতো স্যার একটার পর একটা গঠিত হয়। আর হচ্ছে কলোনি কিন্তু আলাদা জিনিস। চেইন। কলোনি মানে কি দলবদ্ধ হয়ে থাকা, কারণ যে কোনো ভাবে থাকতে পারে। জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার তারপর হচ্ছে স্যার গুচ্ছ আকারে যখন ডিপ্লোকক্কাস কি বলতো? ডিপ্লোকক্কাস যখন জোড়ায় জোড়ায় যখন ব্যাকটেরিয়াগুলো জোড়ায় জোড়ায় থাকে তখন সেটাকে হচ্ছে ডিপ্লোকক্কাস বলা হয়। এই ছেলে ও দাঁতটা বকে যাচ্ছে আর তোরা হা করে আছিস, বল। স্যার জোড়ায় জোড়ায় থাকে স্যার। সার্সিনা। সার্সিনা হচ্ছে স্যার গুচ্ছ আকারে থাকে। কেমন সেটা? স্যার আয়তাকার। হ্যাঁ, উদাহরণ না একবার দেখলে অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া বুঝছিস বাপ?
ব্যাসিলাস, ব্যাসিলাসের বাংলা হলো দণ্ডাকার। তার মানে যে সমস্ত ব্যাকটেরিয়া দণ্ডাকার, ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলা হয়। এগুলোর মধ্যে আবার ভাগ আছে মনোব্যাসিলাস, যেগুলো ব্যাসিলাস দেখে নিবি। ওইবার হচ্ছে কমা স্পাইরালাম, এই স্পাইরালাম মানে স্পাইরাল বাইন্ডিং আছে না প্যাডগুলোর পাশে, এই পেছনের সাধারণত পেছনে বাঁকা ইয়ার বাইন্ডিং আছে না রিংয়ের মতো, ওটা হ্যাঁ ওটাকে বলা হয় স্পাইরাল বাইন্ডিং। তাহলে আমরা সর্পিলাকার বা কুণ্ডলিত অবস্থায় থাকে বলতে পারি। কিসের কথা বললেন? স্পাইরালাম আছে। চার নম্বর পয়েন্ট। বাবা এটা কমাইলে আসে না, ওই জন্য বললাম এটা ঘটক মানে সংঘাত দরকার নেই। হ্যাঁ বল একটা কথা কি বলবো, আমি তো সেটা বলেছি শুরুতে কি বলেছি, মাইক্রো মানে সংজ্ঞা করে জিজ্ঞেস করুন। আসলে উদাহরণগুলো ইয়েস স্যার দেখ একটা কথা, এটা তো হলো প্রশ্নকর্তার অপশনের উপর ডিপেন্ড করবে। এখন স্যার আপনি একটা বলেন। আমি বলি দেখ যেমন বলছে নিচের কোনটি কক্কাস ব্যাকটেরিয়া, বাকিগুলো দিয়ে দিয়েছে তোর স্পাইরালাম, ব্যাসিলাস, তাই না কথাটা? তার মধ্যে একটা কক্কাসের উদাহরণ দিয়েছে। তাহলে অপশন কি কি দেবে তার উপর ডিপেন্ড করবে না। আর যদি কক্কাসের মধ্যে ভাগ দেয় তাহলে বলবে নিশ্চয়ই এভাবে নিচের কোনটি ডিপ্লোকক্কাস অথবা নিচের কোনটি মাইক্রোকক্কাস। বুঝিস না? এটা তো হচ্ছে অপশনের উপর, অপশন সেভাবেই সাধারণ ভাগ অনুযায়ী মনে রাখা যায়। হ্যাঁ এটা এখন তোদের কষ্ট হলো ভাগ অনুযায়ী মনে রাখতে হবে। এমনিতে কক্কাস দিলে তো কক্কাস লেখা থাকে। লক্ষ্য কর, স্যার টেট্রাকক্কাসের এখানে উদাহরণটা দিতে পারেন একটু বলি। হ্যাঁ দেখো এখানে বলছে গ্যাপটিয়া টেট্রাজেনা। এ বাবা রঞ্জন ভিত্তি শ্রেণী বিভাগ, এটা আমাদের সিলেবাসে নাই, বাট এই আলোচনাটা আমি এর আগে করেছি, মনে আছে? হ্যাঁ বলো তো কোন বিজ্ঞানী ছিল? হ্যাঁ ক্রিশ্চিয়ান গ্রাম। হ্যাঁ আমি গল্পটা শুনেছি তোমাদের। ক্রিশ্চিয়ান গ্রাম ব্যাকটেরিয়া নিয়ে স্লাইডে নিয়ে প্রথমে কোন রং দিয়েছিলেন? ক্রিস্টাল ভায়োলেট। এই ক্রিস্টাল ভায়োলেট রং দেওয়ার পর উনি হিট দিলেন, তারপর ধুয়ে ফেললেন, মাইক্রোস্কোপে দেখলেন কিছু ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করছে, আর কিছু করে নাই। যারা ধারণ করেছে তাদেরকে কি নাম দেওয়া হয়? গ্রাম পজিটিভ। মাথা চুলকে লাভ নাই। কলেজ এটা সিরিয়াসনেস না থাকলে আর্টসে যাও, সায়েন্স পড়ার দরকার নেই। দেখো তাহলে আমি বলছিলাম যেটা, যারা ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করেছে তাদেরকে কি নামে ডাকে? গ্রাম পজিটিভ। পরে দেখলেন যারা ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে নাই, পরবর্তী আবার কোন রং দিলেন? স্যাকরানিনের লাল রং প্রয়োগ করলেন, দেখলেন যে ওই ব্যাকটেরিয়া গুলা স্যাকরানিনের লাল রং ধারণ করছে। আমি কারণ হিসেবে বলেছিলাম যে যারা গ্রাম পজিটিভ ক্রিস্টাল ভায়োলেট রং কেন ধারণ করে? প্রাচীর কি সেটা? কোন উপাদান? পেপটিডোগ্লাইকান। মনে আছে? প্রধান রাসায়নিক উপাদান বৈশিষ্ট্যের মধ্যে বলেছি, প্রধান রাসায়নিক উপাদান পেপটিডোগ্লাইকান, তাতে সামান্য পরিমাণ মুরামিক অ্যাসিড অথবা টিকুইক অ্যাসিড থাকে। হ্যাঁ স্যার এটাতে আছে বৈশিষ্ট্যের মধ্যে আমি স্পষ্ট দেখি পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান স্তরটা বেশি পুরু থাকে কাদের? গ্রাম পজিটিভ। এই জন্য ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে। বাট যাদের ক্রিস্টাল যাদের পেপটিডোগ্লাইকান স্তরটা পাতলা, শুধু পাতলাই নয়, এদের বাইরে ফসফোলিপিড অথবা লিপোপ্রোটিন এর অতিরিক্ত আবরণ থাকে, তারা ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে না, স্যাকরানিনের লাল রং ধারণ করে। তাহলে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা বুঝতে পারছি। তাহলে যদি এক কথা বলি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে তারা গ্রাম পজিটিভ। আর যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে না কিন্তু স্যাকরানিনের লাল রং ধারণ করে তাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যারা এই দুটো বাজার ধারণ করে, আবার বলো। যারা এই দুটো বাবা দেখো একটা কথা, আমরা কিন্তু গ্রাম পজিটিভ যেটা, এটা মেইনলি হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট ধারণ করবে, আর এর বাইরে যারা তারা আসলে মেইনলি নেগেটিভ। কথা বুঝছো? হ্যাঁ মেইনলি এর বাইরে সবাই এরা নেগেটিভ, কেননা বেজ রং বলা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। বাবা যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, এই ব্যাসিলাস সাবটিলিস ক্রাইসিসকে কই স্যার শেষে যে ক্রিয়ার নামগুলো বললেন, ওই যে কি প্রাচীরে কি দিয়ে গঠিত? হ্যাঁ পেপটিডোগ্লাইকান বৈশিষ্ট্যের মধ্যে আছে। দেখ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে, গত ক্লাসে ছিলি না বোধহয়? ছিলি না? 145
স্যার নামটা একটু আগে আচ্ছা আমরা গঠনের মধ্যে হ্যাঁ, পাবো এটা আছে, স্যার, এই আছে, স্যার। ব্যাকটেরিয়ার গঠনের মধ্যে পাবো টেনশনে কিছু নেই ঠিক আছে স্যার আচ্ছা তাহলে দেখ এই উদাহরণটা নিচে আন্ডারলাইন করে রাখতো কোন দুটো স্যার বেসিলাস সাবটিলিস এটা গ্রাম পজিটিভ কই আর সালমোনেলা টাইফি পাইছিস কি না স্যার ওই যে রন্ধনভিত্তিক শ্রেণীবিভাগের প্যারাটা আছে সাসরারা হ্যাঁ ওখানে তার মাঝামাঝি 3 নম্বর লাইনে আছে বেসিলাস সাবটিলিস এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাঁ ব্লু থেকে পার্পল হ্যাঁ হ্যাঁ আরেকটা কি স্যার হ্যাঁ স্যার ওই পারা শেষ লাইনে দেখ সেখানে কাছাকাছি দেখতে পিঙ্ক থেকে লাল হবে পাইছিস সালমোনেলা টাইফি টাইফয়েড রোগের জীবাণুর নাম তাহলে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ স্যার বেসিলাস সাবটিলাস এটা পজিটিভ পজিটিভ আর শেষেরটা হলো নেগেটিভ বাদ এরপরে দেখ ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ এটা আসে না সিলেবাসে তো নাই কথা বুঝছো আসেও না তবে গ্রাম পজিটিভ নেগেটিভ কেন বললাম ওটা সিলেবাসে না থাকলেও অনেক সময় টেস্ট গুলো অ্যাডমিশন টেস্ট এটিএস যেগুলো সেটা তো অনেক সময় দেয় ওই জন্য আমি জানালাম সিলেবাসে নেই তাও দেয় হ্যাঁ বাবা তার কারণ অ্যাডমিশন টেস্ট তোমার একটা অংশ কিন্তু সাধারণ জ্ঞান আছে সাধারণ জ্ঞান মানে তোমার সিলেবাসে থাকবে এমনটা নয় যদি সাধারণ জ্ঞান বলতে এই বায়োলজির মধ্যে নয় এটা কি সাধারণ জ্ঞান মনে পড়ে দেখেন থাকো বাবা আমি সেটা বুঝাতে চাচ্ছি যে অ্যাডমিশন টেস্ট মানে এমনটা নয় যে শুধু সিলেবাস থেকেই থাকবে আমি এর আগেও তোমাদের দেখাইছি মেডিকেল বা ভার্সিটি যে এমসিকিউ গুলো তার মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে যেটা তোর এই বইও তো নাই লেকচারও নাই আলিম স্যারের বইও তো নাই ওই উল্লেখ কি করবো স্যার ঢেয়াল হ্যাঁ তাছাড়া তো উপায় নাই তারপর যে ছেলেটা এই সারা বাংলাদেশে মেডিকেল এডমিশন টেস্টে ফার্স্ট হয় সে কি দেখছিল জীবনে 99 পাইছে জীবনেও নয় ইতিহাস ঘাটে দেখে কেন না ওই যদি এত বাঘা হতো তাহলে 100 পাইতো 99 পাইতো স্যার তাহলে ওটা ঠিক ধরে দরকার নাই মাইনাস মার্কিং কেন না নেগেটিভ মার্কিং যে আছে ওই জন্য কনফিউশন হলে আলা ঠিক হলে এক পাবো রেডি পরে কথা যাচ্ছি আর কথা নয় হলো পয়েন্ট ব্যাকটেরিয়ার গঠন পাশে যে চিত্রটা আছে স্ট্রাকচারতে পরের দিন আমি সবার খাতায় ব্যাকটেরিয়ার চিত্র চাই কোনটা স্যার ব্যাকটেরিয়ার চিত্র 4.9 পাইছিস কি একটা ছাগল আছে এই ছাগল কাটা মুখে কথা না বললে এটা কাটায় ভালো হজম হয় না আমি দেখাইছি এরপরে কথা হচ্ছে কেন দেখো বুঝছো কি আমি কোন চিত্রের কথা বলেছি Yes, sir. পরের দিন সবার খাতায় আমি চিত্র আদর্শ ব্যাকটেরিয়ার কোষ হ্যাঁ আমি এই ব্যাকটেরিয়ার গঠন নিয়ে আলোচনা করব এক্ষুনি মুখস্থ নেব কথা বলছেন সম্পূর্ণ গঠনটা তাহলে কিন্তু একবার বইয়ের চেহারাটা দেখতো যদি পুরো গঠনটা পরীক্ষা আসে ইয়া আল্লাহ। লেখা একবারে মহাপাপ হয়ে দাঁড়াবে ইয়েস স্যার দুটা গরুর রচনা সমান একটা ব্যাকটেরিয়ার গঠন দেখো দেখো এত বড় গঠন কি লেখা সম্ভব না জীবনেও না আপনি লিখে দেন একটা লিখতে তোমাদের দেখা যাবে দেড়টা সৃজনশীলের সময় চলে গেছে এই জন্য আমরা মূল কথাটা করে মাথায় নেব তবে হ্যাঁ গঠন আমি কিন্তু তোমাদের এই অধ্যায়ের শুরুতে একটা কথা বলেছি যে প্রথমের দিকের অংশগুলো অত বেশি ইম্পর্টেন্ট না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালেরিয়া জীবাণু এই ম্যালেরিয়া জীবাণুর একটা মও বাদ দেওয়ার সুযোগ নেই প্রত্যেকটা লাইন সিকোয়ের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এদিকের গুলা যেমন ব্যাকটেরিয়ার গঠন সিকোয়ের জন্য অত বেশি আসে না বাট আমি পড়াবো এখনই এবং আমার মতো করে এখনই মুখস্থ চাই যদি আমরা ব্যাকটেরিয়ার গঠনটা দেখি প্রথমে দেখো কোষ প্রাচীর আগে ছবিটার দিকে তাকা সবার ভিতরে তো আছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম তাই না রে সাইটোপ্লাজম ঠিক সাইটোপ্লাজমকে ঘিরে আছে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা কোষ ঝিল্লি ছবিটা দেখ হ্যাঁ স্যার পাইছিস কি হ্যাঁ স্যার সবার ভিতরে আছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমকে ঘিরে আছে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা কোষ ঝিল্লি যেটা পাসনি হ্যাঁ স্যার এই কোষ ঝিল্লির বাইরে আছে যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর পাইছিস রে আর এই কোষ প্রাচীরের বাইরে যেটা আছে এটার নাম হলো ক্যাপসিউল কি নাম ক্যাপসিউল ক্যাপসিউল তো সবার শেষে গেল দেখে দেখে কাল হয় না কি করিস
যে ওটা করলে কি হবে? অন হলো চলো না এই যে তা কি হচ্ছে? আর মোটটা যখন এডিট থেকে আমি দূরে গেলি তখন কাছাকাছি চালু হবে। ওই যা ফেস মরত হবে এটা ফেস লক তো যাবে, ফেস লকের জন্য ওরা সিস্টেম কথা বলার সাইডে নির্দেশ করে কই দিচ্ছি হেডফোনটাও কাজ আপনারা কত দেখি সব দেখি দুইবার কি চার্জ নাই অথচ মোরে এইখন অন্যদিন চালায় 2 দিন পর চার্জ সবাই কথা বলে তোর কথা কেমন শুনি বল। চিন্তাটা আপ করে মনটা ভালো লাগে যে ক্যাপসুলটা বাবা আমি খুব সময় লাগে দেখি আমি সময় বাঁচাচ্ছিলাম। এটা হালকা হালকা করতে হ্যাঁ দেখো একটা কথা কিছু এটা সবচেয়ে ইজি ছিল এটা কারণ খালি গোল 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 সবই গো আবার কথা শুরু হয়ে গেছে সব বন্ধ। আসো ইয়া দেখি দণ্ডাকার না কি আকার তুমি বলো তো এটা গোলাকার হবে না দণ্ডাকার হবে? দণ্ডাকার Yes, তাহলে বুঝে গেলাম। কিংবা স্যার এটি গোলাকার কিন্তু উত্তর দক্ষিণে কিছুটা চাপা কিংবা আকৃতি বললে এরা ক্যাপসুল আকৃতি সিলিন্ডার আকৃতির হ্যাঁ, সেটা। দেখো ব্যাকটেরিয়া ফ্লাজেলা ভিত্তিক সিলিন্ডার যদি আমরা দেখতাম তাহলে দেখতাম কোনো কোনো ব্যাকটেরিয়ার এক পাশে খালি ফ্লাজেলা আছে, কারো চারপাশে আছে, তাই না? কারো বা এই প্রান্তে একটা এই প্রান্তে একটা আছে। আমি জাস্ট এক প্রান্তে দিলাম বোঝানোর উদ্দেশ্যে। কিছু কিছু ব্যাকটেরিয়া যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের এইরকম একটা কাটার মতো অংশ থাকে নেগেটিভ স্যার আর যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরকম কাটার মতো অংশ থাকে এটাকে পিলি বলে। তাহলে এরা হলো ফ্লাজেলা। কি নাম? ফ্লাজেলা। আর এটার নাম কি রে? পিলি। পিলি কার বৈশিষ্ট্য? স্যার গ্রাম নেগেটিভ গ্রাম ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য। স্যার এখানে কিন্তু মেসেজ হচ্ছে যে আদর্শ ব্যাকটেরিয়া নেগেটিভ টু হ্যাঁ দেখেন একটা কথা আমরা কিন্তু 19 আদর্শ উদ্ভিদ কোষ আদর্শ প্রাণী কোষ দেখেছিলাম। আদর্শ কোষ বা আদর্শ কোনো গঠন তখনই বলে যে সকল উপাদানের উপস্থিতি কল্পনা করে যে গঠন দেখানো হয় সেটা আরো আগেও বলছিলেন স্যার এর আগেও আমি বলেছি একদিন। তার মানে সবকিছু কোনটা বাদ দেওয়া যাবে না, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ। ব্যাকটেরিয়াতে কি কি থাকতে পারে সব মিলে এই যে অংশটা মোটামুটি আমরা অর্গানগুলো পরে দিচ্ছি। আমরা তাহলে ভেতরে থেকে যদি আমি বাইরে যাই এগুলো কি সাইটোপ্লাজম থাকে? হ্যাঁ স্যার স্যার এটা তাহলে কি ঝিল্লি এটা কি কোষপ্রাচীর আর বাইরের পুরো স্ট্রাকচার স্যার ক্যাপসিউল এগুলা ফ্লাজেলা আর এটা হচ্ছে পিলি। আমি বাহির থেকে ভিতরের দিকে ব্যাখ্যা করবার ঢুকবো। বাইরে থেকে ভিতর দিকে কোষপ্রাচীরটা মাঝখানে কোন স্তর জি স্যার মেইনলি দ্যাট এই কোষ প্রাচীর এটা কথা হচ্ছে এটাই এর মূল গঠন উপাদান। এটার বাইরে কার্বোহাইড্রেট ক্যাপসিউল বা পলিপেপটাইড জাতীয় উপাদান জমা হয়ে এরকম একটা অতিরিক্ত স্তর গঠন করে আর এই স্তরটা গঠিত হয় এর প্রতিরক্ষা এত সেক্টর হিসাবে। হ্যাঁ এর প্রতিরক্ষা করার জন্য প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার জন্য এটা গঠিত হয়। এটাকে তাই স্লাইড স্তর বলে যেহেতু প্রতিরক্ষাকারী অঙ্গ। তাহলে এখানে রিসেপ্টর সাইট কোনটা হবে? রিসেপ্টর সাইট কোনটা হবে? বাবা তুই লক্ষ্য কর তো রিসেপ্টর সাইট অণুজীবের না পোষকের? পোষক। তাহলে তোর প্রশ্নটা ভুল, কারণ এটা তো অণুজীব। অণুজীবের কি রিসেপ্টর সাইট থাকে?
তখন সারা হবে স্যার ইগোলি ব্যাকটেরিয়া নিয়ে রিসেপ্টর সাইডে দিতে হয় ইয়ার জন্য ভাইরাসের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি বলতে একটা কথা এই যে বাইরে যে ক্যাপসুল আবরণী যেটা এই ক্যাপসুল আবরণী তো আমি একটু আগে বললাম কার্বোহাইড্রেট অথবা লিপোপ্রোটিন তার মানে তাতে লিপিড আছে প্রোটিন আছে এই প্রোটিনের কোথায় যে কোনো এক জায়গায় সে রিসেপ্টর সাইট হতে পারে এই খোঁজাটা যে এর সাথে যুক্ত হবে এর সাথে তো অন্য কেউ যুক্ত হতে পারবে না অনলি ভাইরাস সে ভাইরাস দায়িত্ব ওটা খুঁজে নেওয়া আমরা কি ওই প্রোটিন নির্দিষ্ট করে দেখাতে পারবো যে জায়গায় তবে আছে তো আর বস্তু আপনাদের প্রোটিন আছে তাহলে তাকে আমাকে মেনে নিতে হবে আছে তাহলে আমি বাইরে থেকে গঠন ডাক্তারের ভিতরের দিকে যাবো নিজের মতো করে বইয়ের মতো করে বই রচনা দেওয়ার টাইম নাই আমরা এক নাম্বার ছিলাম কি ক্যাপসুল আবরণী বলবো আদর্শ একটা নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত যার এক নাম্বার কি এবার ক্যাপসুল বলবো ভাইরাসের কোষ প্রাচীরের বাইরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে ভাইরাসের কোষ প্রাচীর নেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে যে পুরো আবরণী থাকে তাকে ক্যাপসুল আবরণী মিছা কথা সব নিজের স্টাইলে তাকে করে আমরা নিজের মতো করে বানায় লিখতে পারি জানা কথাটা তাহলে ব্যাকটেরিয়ার কার বাইরে কোষ প্রাচীরের বাইরে পুরো আবরণী দেখা যায় তাকে ক্যাপসুল বলা হয় এটা রাসায়নিকভাবে কার্বোহাইড্রেট অথবা পলিপেপটাইড দ্বারা কি দ্বারা পলিপেপটাইড অথবা পলিপেপটাইড এই পলিপেপটাইড কি দিয়ে গঠিত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত হবে তার মানে পরোক্ষভাবে এখানে কি আছে আমিষ বা প্রোটিন আছে পলিপেপটাইড মানে আমিষ থাকবে প্রোটিন থাকবে তাহলে এটা রাসায়নিকভাবে কি দ্বারা গঠিত কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূলতার হাত থেকে রক্ষা করে একে স্লাইম স্তর নামেও ডাকা হয় কি স্তর লাস্ট বার একটা উইকেট যাবে এবারে না ফেলে গেল দুষ্টিদার করে গেল বলছিলাম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে যে পুরু আবরণী থাকে তাকে এটা রাসায়নিকভাবে কার্বোহাইড্রেট অথবা পলিপেপটাইড দ্বারা গঠিত এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূলতার হাত থেকে রক্ষা করে এটি স্লাইম স্তর নামে পরিচিত আজকে আসল ব্যাকটেরিয়ার আমাকে একদিন ফোন দিবার কষ্ট আমার এটি ব্যাকটেরিয়াকে মানে রক্ষা করে এটি স্লাইম স্তরও বলা হয় স্যার আবার বলুন ঠিক হয়ে গেছে তোদের ওখানে খুব কি দিয়ে গঠিত কার্বোহাইড্রেট অথবা পলিপেপটাইড আচ্ছা হয়ে গেছে সে সন্ধ্যাবেলা আসি আর ইয়া করা লাগবে পাচ্ছে না যা তা বকে যাচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে যে পুরো স্তরটি থাকে সেটা ক্যাপসিড আবরণী তারপর স্যার এটি স্যার গ্যাস বাকি রাখছো প্রতিকূল পরিবেশে স্যার রাসায়নিক গঠন তো বললেন না স্যার এটা রাসায়নিক ভাবে স্যার এটি রাসায়নিক ভাবে স্যার পেপটাইড অথবা পলিপেপটাইড অথবা কার্বোহাইড্রেট দ্বারা গঠিত স্যার প্রতিদিন পরিবেশে টিকে রাখতে সাহায্য করে আমার মনে হয় একটু বোধহয় আমাদের ডিভোটেড হওয়ার বোধহয় একটু ইয়া আছে সমস্যা আছে আরো সিরিয়াস হতে হবে আমি পরে কথা যাচ্ছি কোষ প্রাচীর কাম নিচে তোদের নিচে একবার বোগদা গুলোও পাবে এটা যদি কোষ প্রাচীর হয় তাহলে এটা আছে ক্যাপসুলের নিচে এবং ঝিল্লির উপরে মিছা কথা এটা একটা জড় আবরণী না কোষ প্রাচীর মানে তো জড় সেটা আমরা জানি বলবা আমার দিকে দেখ আমরা বলবো ব্যাকটেরিয়ার ক্যাপসুল আবরণীর নিচে এবং ঝিল্লির বাইরে যে জড় আবরণী থাকে তাকে কোষ প্রাচীর বলে এর থেকে সস্তা সংজ্ঞা হতে পারে তবু আরেকবার বলছি সবাই ব্যাকটেরিয়ার ক্যাপসুল আবরণীর নিচে এবং যে জড় আবরণী থাকে তাকে কোষ প্রাচীর বলে কয়েকবার আমি বললাম এই কোষ প্রাচীর রাসায়নিক ভাবে পেপটিডোগ্লাইকান তাহলে পেপটিডোগ্লাইকান নামক উপাদান দ্বারা গঠিত তবে এর সাথে সামান্য গ্লুটামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে টিকোইক অ্যাসিড আবার বল যৌগটাকে একসাথে পেপটিডোগ্লাইকান বলছে গ্লাইকান তাতে পেপটিডো মানে ইয়া থাকবে আর পেপটাইড বন্ধনে মানে আমিষ থাকবে ওখানে বুঝতেছি তো যৌগটা লাস্ট বার ওই সাসাটা আবার ধরো ব্যাকটেরিয়ার ক্যাপসুল আবরণীর নিচে এবং ঝিল্লির বাইরে যে জড় আবরণী থাকে তাকে
একটি রাসায়নিকভাবে পেপটিডোগ্লাইকান পেপটিডোগ্লাইকান নামে একটা উপাদান দ্বারা গঠিত। তবে মুরামিক অ্যাসিড তবে এতে সামান্য পরিমাণে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান স্তরটা কেমন? তাই না? তাই তারা ক্রিস্টাল ভালো রং ধারণ করতে পারে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান স্তরটা কেমন? পাতলা। এর বাইরে ফসফোলিপিড বা লিপোপ্রোটিনের বোধহয় একটা অতিরিক্ত আবরণ, লিপোপলিস্যাকারাইড একটা আবরণ থাকে, তাই এরা ক্রিস্টাল ভালো রং ধারণ করতে পারে না। কষ্ট আছে, পাচ্ছে না কিন্তু। ব্যাকটেরিয়ার ক্যাপসিউলের নিচে এবং কোষঝিল্লির বাইরে যে অজৈব স্তর থাকে তাকে কোষ প্রাচীর বলে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান এবং কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড দ্বারা গঠিত। যেসব ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে তাদেরকে গ্রাম পজিটিভ বলে, এবং যেসব ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে না তাদেরকে গ্রাম নেগেটিভ বলে। ওকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার, আচ্ছা বলুন সমস্যা নেই, হোক। হ্যাঁ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান স্তরটি, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান স্তরটি পাতলা। এর বাইরে কি কি থাকবে এটা বলতে হবে। বসুন, এখন থেকে কোষঝিল্লি বা ক্রিয়াকরণ কোষঝিল্লি কাকে তলে কাকে ঘিরে? সাইটোপ্লাজমকে ঘিরে। আচ্ছা স্যার, প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মানে যেটা কোষঝিল্লি ওটা প্লাজমা মেমব্রেন, ওটার নামে বায়োমেমব্রেন, ওটার নামে সাইটোপ্লাজম মেমব্রেন। বায়োমেমব্রেন দুই স্তর বিশিষ্ট, তাই তো বায়োমেমব্রেন নামে ওটাকে ডাকে। কেউ শোনে না আমার কথা। প্লাজমা মেমব্রেন কান দিছে সাইটোপ্লাজমকে ঘিরে যে দুই স্তর বিশিষ্ট সজীব ঝিল্লি দেখা যায়। আমি আছি জীব জি সাইলেন্ট প্লেস। হ্যাঁ, কেন কোথাও তো আমি বলিনি যে কোষঝিল্লি 3 স্তর। হ্যাঁ, অনেকে বলছে 3 স্তর, 1 স্তর, ওটা তো গ্রান্টেড হয়নি বিজ্ঞানীদের মহলে। ওই জন্য তো ফ্লুইড মোজাইক মডেল স্বীকৃতি পেয়েছে। কোষঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল আমরা করিনি, আমরা করি। যারা দেরিতে জয়েন বা অন্যভাবে জয়েন করছে তারা পড়েননি ওটা, কিন্তু যারা কেউ তো এখানে পড়াইছে এমন ব্যাস আছে। ধরেন স্যার যাই করছি। ঠিক আছে, এবং এই ফ্লুইড মোজাইক মডেল বিজ্ঞানী মহলে স্বীকৃত পেয়েছে, এবং সেই মডেল অনুযায়ী কোষঝিল্লি 2 স্তর বিশিষ্ট। আমার দিকে তাকান। তাহলে আমরা বললাম ব্যাকটেরিয়ার কোষ, কেউ শোনে না, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নিচে এবং সাইটোপ্লাজমকে ঘিরে যে দুই স্তর স্থাপক সজীব ঝিল্লি দেখা যায় তাকে কোষঝিল্লি বলা হয়। বসে তো কোষ প্রাচীরের নিচে এবং সাইটোপ্লাজমকে ঘিরে যে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক সজীব পদ্ম দেখা যায় তাকে কোষঝিল্লি বলা হয়, তাই না? এই কোষঝিল্লি ফসফোলিপিড দ্বারা গঠিত। ঠিক আগেরটার বলছি না, যারা ফ্লুইড মোজাইক মডেল বলছিস, ঠিক আছে না? তবে এখানে কোনো কোলেস্টেরল থাকে না। মনে আছে ফ্লুইড মোজাইক মডেলে বলা ছিল যে ফসফোলিপিড দ্বারা গঠিত, যার স্থানে স্থানে কতগুলো কোলেস্টেরল থাকে, এছাড়া 3 ধরনের আগে বলেন 3 ধরনের কি আছে? প্রোটিন আছে। হ্যাঁ হ্যাঁ, কি কি? সেটার নাম কি? প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, আন্তঃঝিল্লীয় প্রোটিন। মনে রাখতে হবে বাবা। ওই যে একটা কথা আছে যে সবাইকে বলবো বাট নিজেকে বলবো না, আর এই পড়াটা হলো নিজের ক্যারিয়ারের জন্য। কথা কি মিথ্যা বললাম? সবাইকে বলতে পারি, নিজেকে তো বলতে পারি না। আর নিজেকে না বলার জন্য পড়াটা বলা যাবে না, কারণ এটা এখন তো নিজের ক্যারিয়ার। আজকে কারো বা একবারে জমিদার আছে, কিছুদিন পরে আল্লাহ না করুক তার অধঃপতন হতে পারে না? পারে। বাট আমার ক্যারিয়ার যদি একবার হয়ে যায়, এটা এখন তো আমার নিজের, এই ক্যারিয়ারের অধঃপতন হবে না। এটা নিয়ে আমি চলে থাকতে পারবো। আমি একবার একটা কৃষিজীবী পরিবার থেকে উঠে এসেছি, যে বাপ আমি যখন গাইবান্ধা সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, আমার বাপ ডাইরেক্ট বলে দিয়েছে পড়বি, পরে যা, একটা টাকাও দিতে পারবো না। খানকা শরীফে প্রথম লজিনিটি ইন্টারমিডিয়েটে গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি হই, তারপর তো নষ্ট হয়ে যায় লজিন। 4.5 মাস বাড়িতে যা পড়ে থাকি, এক বন্ধু একটা প্রাইভেট দেয়, সেটা পরে ঠুকে ঠুকে চলছি। আজকে প্রাইভেট পরে পেটটা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তারপর ওই সময় কষ্ট করেছি, ওই সময় সার দিয়েছি, নিজের কেরিয়ারকে ডেভেলপ করার চেষ্টা করেছি। বড় কিছু হয়নি, বাট অনেকগুলো ভালো ছাত্রের সার হয়েছি, এটা আমার গর্ব, তাই না কথাটা? এবং গাইবান্ধায় অনেকগুলো ভালো ছাত্রছাত্রী যারা আমার স্টুডেন্ট, এর চেয়ে বড় গর্ব আমার কি হতে পারে? বড় কিছু হয়নি, তাতে কি? বিশেষ ক্যাডার হয়নি, তাতে কি?
টাকা একবারে কম পাই না। আলহামদুলিল্লাহ, আমরা পরে কথা যাচ্ছি। কেউ শুনে না আমার কথা। বলছি একবার বলি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নিচে এবং সাইটোপ্লাজমের ভিতরে একা বলি আমি যে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক ঝিল্লি থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। হ্যাঁ, আমি সজীব ঝিল্লি বাদ। এটা রাসায়নিকভাবে কি দ্বারা গঠিত? দ্বারা গঠিত। জানিস গোপন খবর, এই দেখ এই কোষ ঝিল্লিটা স্থানে স্থানে ভাগ হয়, ভেতরের মধ্যে একটা থলি, ভেতর দিকে একটা থলির মতো অংশ গঠন করছে না? এটাকে নাম কি দিয়েছে? মেসোসোম। মেসোসোমটা মেসোসোম বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্টি কিন্তু এমনিতে আঁকা বাঁকা অংশ, এভাবে ভেতর দিকে প্রবেশ করে থলি গঠন করবে না, জাস্ট আঁকা বাঁকা অংশ। বা মাইটোকন্ড্রিয়া। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি স্থানে স্থানে ভেতরের দিকে ভাঁজে, তার মানে একাধিক থাকতে পারে। স্থানে স্থানে ভিতরের দিকে ভাঁজ দিয়ে যে থলির মতো অংশ গঠন করে তার নাম মেসোসোম। তোদের বই আলাদা 6 নম্বরের কত একটা মেসোসোম দিয়েছে, আমি কিন্তু ওটা আলাদা পয়েন্ট দেবো না, কারণ এখানে একবার আলোচনা ঢুকিয়ে দিচ্ছি। কথা বলছেন, এই মেসোসোম বলে, এই মেসোসোম অনেকটাই মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে। কিসের মতো কাজ করে? শ্বসন, ফসফোরাইলেশন, এই ঘটনাগুলো এর মধ্যে হয়। শুধু তাই নয়, এটা কোষ বিভাজনেও অংশগ্রহণ করে। অর্থাৎ ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? ওখান থেকে না এ সেই যাবতীয় এনজাইম সহ এটা সাপ্লাই নিয়ন্ত্রণ করে। আরেকবার খেলি বলি একবার এবং ধরবো। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নিচে এবং সাইটোপ্লাজমকে ঘিরে আমি আগে বলি দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক যে সজীব ঝিল্লি দেখা যায় তাকে কোষ ঝিল্লি। এটা রাসায়নিকভাবে ফসফোলিপিড দ্বারা গঠিত। এর স্থানে স্থানে কোষ ঝিল্লিটি ভাঁজ হয়ে ভেতরের দিকে যে থলির মতো অংশ গঠন করে তাকে মেসোসোম বলা হয়। আর এরা মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, কোনো কোনো সময় এরা কোষ বিভাজনেও সাহায্য পাবে। পরে কথা যাচ্ছে। এখন আমরা বলবো ফ্লাজেলা। লাইন গঠন শেষ হয় না। আচ্ছা বাবা লক্ষ্য করতে আমার দিকে, আমি কিন্তু আগে বলেছি ফ্লাজেলা এক প্রান্ত থাকতে পারে, দুই প্রান্ত থাকতে পারে, চার পাশেও থাকতে পারে, এক প্রান্তে একটাও থাকতে পারে, দুই শাখারও থাকতে পারে। তারপর নাম্বার আরো আরো দেরি আছে। আচ্ছা আমার ছেলে নামাজ পড়ে, আমার সাথে পড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা বা তুমি নামাজ পড়ে নাও। আল্লাহ একা একা করে ভুল ভাল কিছু, এবং সে সূরা ফাতিহা মুখস্থ করছে, ছোট ছোট চারটা সূরা মুখস্থ করছে, আয়াতুল কুরসি মুখস্থ করছে, আয়াতুল কুরসি মুখস্থ করছে। আয়াতুল কুরসি তো ছোট নয়, বড়। হ্যাঁ আমার দিকে আমি যা বলছি ফ্লাজেলা, তাহলে ফ্লাজেলা অবস্থান কি কিভাবে থাকতে পারে বুঝছিস তো? আমি যদি কম্পিউটারটা পড়াইনি, যেহেতু সিলেবাসে নাই। কানাডা এই ফ্লাজেলা গঠিত হয় ফ্লাজেলিন নামক এক প্রকার প্রোটিন দ্বারা। ফ্লাজেলিন আবার কর, ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা। ফ্লাজেলিন এই সাসরা দেখো, ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়। কথা হচ্ছে আর এই ফ্লাজেলাটা এই ব্যাকটেরিয়া চলাচলে সাহায্য করে। কিসের গঠনগত দিক দিয়ে এই ফ্লাজেলাটা তিনটা খণ্ডে বিভক্ত, যার একেবারে দেখো কোষ ঝিল্লির যে অংশটা, এই স্ফীত অংশটা আছে না গুটির মতো, এই স্ফীত অংশটুকুকে বলছে হুক। এই হুকের পর থেকে শুরু করে ঠিক ক্যাপসিউল পর্যন্ত এই যে বিস্তৃত অংশটা, এটাকে নাম দিছে এরা ব্যাসাল বডি। একটা আছে না দেখো, হ্যাঁ হ্যাঁ, এটার নাম হলো ব্যাসাল বডি। নতুন বই আছে, সব বই থাকার কথা তো সূত্র, সংক্ষিপ্ত হুক আর ব্যাসাল বডি আছে। হ্যাঁ সব বই থাকার কথা, এখানে একটা বেসিক জিনিস ব্যাকটেরিয়া করে। হ্যাঁ এরপরে ব্যাসাল বডির বাইরে এই সাথে যেখান ক্যাপসুল আবরণের বাইরে যেটা নেরভারা হয়ে আছে, ওইটার নাম হলো সূত্র। কি নাম রে? সূত্র। আমার কথা কি বলছিস? তাহলে বাইরে তো সূত্র, ভিতরে একটু ব্যাসাল বডির ভিতর একবারে ভিতরে যেটা জয়েন্টেড অংশ। আমি একবার বলি, লাইট ক্যামেরা অ্যাকশন, ফ্লাজেলার ব্যাখ্যা দিচ্ছি। আমরা বলবো ব্যাকটেরিয়ার কোষঝিল্লি থেকে উৎপন্ন যে সমস্ত সূত্রাকার অঙ্গাণু কোষ প্রাচীর ও ক্যাপসুল আবরণকে ভেদ করে বাইরে মুক্ত হয় এবং ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে তাকে ফ্লাজেলা বলে।
ব্যাকটেরিয়ার কোত্থেকে উৎপন্ন? Answer দিয়ে থেমে যাবে। ব্যাকটেরিয়ার কোষঝিল্লি থেকে উৎপন্ন যে সমস্ত সূত্রাকার অঙ্গাণু কাকে কাকে ভেদ করছে? ক্যাপসিউলকে ভেদ করে বাহিরে মুক্ত হয়। মুক্ত হয়েছে না? এবং ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে, সেগুলোকে কি বলা হয়? এ বাবা, এরা রাসায়নিক ভাবে ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। কি নাম? যা 3টি অংশে বিভক্ত। এর সর্বাপেক্ষা ভেতরের স্ফীত অংশটুকুকে হুক বলে। হুক থেকে এবং বাহিরের মুক্ত অংশটাকে ফ্লাজেলা বলে। হুক ও ফ্লাজেলা সূত্রক বলা হয়। আর হুক ও সূত্রকের মধ্যবর্তী অংশটাকে আসিস কোনো বাপের বাটা একদম বলতো না ফ্লাজেলাটা। মানে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি থেকে উৎপন্ন যে লম্বা সূত্রাকার অঙ্গাণুটি হলো কোষঝিল্লি এবং ক্যাপসুল ভেদ করে বাইরে উন্মুক্ত হয় এবং ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে, তাকে বলা হয় ফ্লাজেলা। এটি রাসায়নিকভাবে ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। তো কোষঝিল্লির প্রান্তে যে স্ফীত অংশটি থাকে সেটাকে বলা হয় হুক। তারপরে হলো কোষ প্রাচীর এবং কোষ প্রাচীর এবং ক্যাপসুলের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে বেসাল বডি। আর সবার বাইরে যে বিচ্ছিন্ন অংশটুকু থাকে সেটা হচ্ছে বিচ্ছিন্ন বলা যাবে না, মুক্ত অংশ, সেটা হচ্ছে অর্থাৎ ক্যাপসুলের বাইরের অংশটাকে। ওই যে ওই ভিতরেরটুকু ওটা বেসাল বডি। স্যার ওই যে ভিতরে যেটুকু আছে ওটা বেসাল বডি। হ্যাঁ, বেসাল। এই ভিতরে নিরুচিত, এটা আমি দাগ দিয়ে রাখেছি ওই জন্য। এইটুকু হলো বেসাল বডি। আচ্ছা বাবা, গেল। বাদ রইল পিলি। কি নাম রে? পিলি। সাইটোপ্লাজম বাদ আছে কিন্তু মনে রাখিস। ওটাও ভালো লাগে। হ্যাঁ, যেহেতু আমি কোষঝিল্লিতে আছি, কোষঝিল্লির সাথে রিলেটেড যেগুলো সেগুলো শেষ করে দিচ্ছি। বুঝছিস? হ্যাঁ, পিলি একটা পয়েন্ট। আমি আগে বলেছি কার থাকে এটা? স্যার গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উদাহরণ দিতে আমার চোখের দিকে তাকা। বল দেখি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সালমোনেলা, সার্টিলাস ওটা তো পজিটিভ। দেখো আমার সাথে টাইফি সালমোনেলা। আমরা বলছি যে এই পিলি থাকে শুধু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, কোনো তো শোনে না যে এটা পিলিন নামক রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। কি নাম? পিলিন। ফ্লাজেলা কি দ্বারা গঠিত? ফ্লাজেলিন নামক প্রোটিন। একটু না চেষ্টা করি। আমি মানুষটা খারাপ স্যার, আমার এখানে দেওয়া লাগবে বুঝতো। ফ্লাজেলিনকে রড বিশেষ বলা হচ্ছে। আবার বলো। রড বিশেষ দণ্ডাকার হতো। এই তো পাপ করে ফেলে। দেখো এ বাবা, দেখো একটা কথা, এটা কিন্তু গঠনের উপর ভিত্তি করে বলছে। বুঝছো? লম্বা দণ্ডাকার এই জন্য বলছে। তাছাড়া আলাদা কোনো কারণ নেই। ওই রড কোষ নাকি? না, আমাদের রেটিনায় থাকে। কিন্তু সেটি কল্পনা করা পাপ। আমার দিকে এইগুলো স্যারের বুঝতে হবে। দিলে পাপ করলে আমি যা বলছি, আমরা বলতেছিলাম যেটা যে পিলিন নামক থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, হচ্ছে না কারণ এটা রাসায়নিকভাবে কি দ্বারা গঠিত? তাই না? এখানে তো বলছে প্রোটিন। এটা এই পিলিন নামক প্রোটিন, পিলিন নামক সব প্রোটিন, পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এটা সূক্ষ্ম সূত্রাকার বা লোমের মতো বা কাটার মতো তোরা বলতে পারিস। এটা পোষক দেহে সংক্রমিত হতে সাহায্য করে, পোষক দেহে আটকে রাখতে সাহায্য করে। আর এটাই গাঁথি দেয়। জি স্যার। আচ্ছা, গ্রাম পজিটিভ তাহলে কি পোষক দেহ মানে কোনো সংক্রমণ করতে পারে? স্যার অবশ্যই পারবে স্যার, তবে তার সংক্রমণ উপাদান ইয়াটা আলাদা। সেক্ষেত্রে এরা ফ্লাজেলার মাধ্যমে চলাচল করবে এবং এর দেহত্বকে যে প্রোটিনটা থাকবে সেটা সরাসরি পোষক দেহের রিসেপ্টর প্রোটিনের সাথে যুক্ত হবে। কথা বুঝছেন? এখানে এক একখানে কৌশল এক এক রকম। জরিনের বাপ যেভাবে চোখ মারে, মুসিয়ার বাপ হয়তো আমি বলতেছিলাম পিলি, লাস্ট বার একবারই বলবো, না বলে বাংলা গান বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তবু কি সকল গ্রাম নেগেটিভ থাকেই না, এটা কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কতগুলো লোম সদৃশ সূক্ষ্ম অঙ্গাণু দেখা যায়, তাদেরকে কি বলা হয়? পিলি বলা হয়। এরা রাসায়নিকভাবে পিলি নামক প্রোটিন দিয়ে গঠিত। এরা পোষক দেহে সংক্রমিত হতে সাহায্য করে। পারমিটা বানায় বলতে গেলাম। এরপরে আমরা সাইটোপ্লাজম শুরু করি। এবার এই সাইটোপ্লাজমের মধ্যে আমি একবারে ক্রোমোজোম
প্লাজমিড সবগুলো একবার এখানে ফেলবো। এতগুলো পয়েন্ট তাছাড়া আলাদা আলাদা পয়েন্ট দিবে, এগুলোটা না ইয়ার সময় দরকার আছে। আপনি যতগুলো বললেন ওটা আমি যতগুলো বলছি সেটাও একবারে ছোট হয় না। সেগুলো লিখতে স্যার 2 পেজ হবে। সেটা লিখতে স্যার একটা করে রচনা। আর বই থেকে বেশিরভাগ কথা বলে বলা শেষ করছি আমি। এখানে আগে সাটু দিছি তোদের মনোযোগ আকর্ষণের জন্য, তোরা যে আগে ভয় পাওয়া যাবো বলে, আর পরে সাটু দিয়ে পুরোটাই মুখস্থ করা। অলরেডি একটা কবুতরের রচনা হয়ে গেছে। যাই হোক, আসেন খেলে একবার, কেউ মনোযোগ দেয় না। ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেন দ্বারা বেষ্টিত অর্ধতরল পদার্থটাকে পারবি না? আমি বলছি এটার পরে সবগুলো পয়েন্ট আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, আর কোনো পয়েন্ট দেবো না। আগে ক্রোমোজোম সাদা প্লাজমিড সব আনছি। তাহলে কোষে ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনকে ঘিরে, প্লাজমা মেমব্রেন দ্বারা বেষ্টিত যে অর্ধতরল পদার্থ থাকে তাকে কি বলে রে বাবা? সাইটোপ্লাজম বলা হয়। এই সাইটোপ্লাজমে, হ্যাঁ অবশ্যই নিচে যেহেতু ও না আমি নিচে বলতে পারি সাইটোপ্লাজম তো সজীব স্যার। দেখেন একটা কথা, না না ঠিক আছে, আমরা কিন্তু ও ঠিকই বলছে সাইটোপ্লাজম সজীব প্রোটোপ্লাজমের একটা অংশ, আর নিউক্লিয়াস আছে এটাতে, সেই জন্য। আর নিউক্লিয়াস থাকলে সেটাকে সাইটোপ্লাজম না বলে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি। কথা বুঝছো? এ বাবা, এই সাইটোপ্লাজমের মধ্যে আছে রাইবোজোম, আছে শর্করা মানে কার্বোহাইড্রেট, আছে বিভিন্ন ধরনের প্রোটিন, আর অনেকগুলো রাইবোজোম এই সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। আর তাই এই রাইবোজোম গুলোকে একত্রে পলিসোম বলা যায়। পলিসোম, হ্যাঁ স্যার। কোন অধ্যায় বলছি বলতো? এক অধ্যায়ে। ও আচ্ছা, অনেকে ছিল না তো। তাহলে এই সাইটোপ্লাজমে কি থাকে? এই রাইবোজোম, কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের প্রোটিন এবং বিভিন্ন ধরনের এনজাইম থাকে। শুধু তাই নয়, এই সাইটোপ্লাজমে কতগুলো কোষ গহ্বর থাকে। কি থাকে? কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, বই বোধহয় বলছে রঞ্জক পদার্থ না ক্রোমাটোফোর বোধহয় বলছেন একদম। হ্যাঁ, ক্রোমাটোফোর বলছে। হ্যাঁ, ক্রোমাটোফোর হচ্ছে ক্রোমো মানে রঞ্জক, সেখান থেকে হচ্ছে রঞ্জক পদার্থ থাকে। তাহলে সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের কি থাকে? রঞ্জক পদার্থ থাকে। ব্যাকটেরিয়া একটি আদিবাসী জীব, তাই এদের সাইটোপ্লাজমে কোনো চর্ষণে না। ব্যাকটেরিয়া একটা আদিবাসী জীব, তাই এদের সাইটোপ্লাজমে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তবে না বাবা, কেননা ক্রোমাটিন বস্তু যে আছে, নিউক্লিয় বস্তু যে আছে, কেন ডিএনএ তো আছে, সেটা তো বললাম। সুগঠিত আমি তো বলিনি বা নিউক্লিয়াস নাই, সুগঠিত নয়, আছে। বুঝিস না কথাটা? মামা আছে, খালি না চোখে কম দেখে, কানা তাতে কি আছে তোমার? যাই হোক, আমি আবার বলছি, কেউ শোনে না। তাহলে বলছিলাম এই সাইটোপ্লাজমে ব্যাকটেরিয়া আদিবাসী জীব হওয়ায় এদের সাইটোপ্লাজমে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তবে এদের সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তু, তা কার্যত ডিএনএ। দেখা যায় এই ডিএনএ ব্যাকটেরিয়ার জৈবিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। আর ক্রোমোজোমের বাইরে অবস্থিত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড পারবো না? ক্রোমোজোমের বাইরে অবস্থিত পুরোটা বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড ডিএনএ বলে। আচ্ছা বল একটা কথা, নিউক্লিওয়েড আমরা একটা কথা বলেছিলাম, আদিকোষ আর পরিহিত কোষে। এই আদিকোষের নিউক্লিয় বস্তুটাকে কি বলা হয়? নিউক্লিওয়েড। তাহলে যেটা আর ক্রোমোজোম, ওটার নামই নিউক্লিওয়েড। আর এদের ক্রোমোজোম কি মেইনলি ক্রোমোজোম, সেটা বলে তো কি রে? ডিএনএ। সাইটোপ্লাজম আর একটা নিয়ে খেলি। ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন দ্বারা বেষ্টিত অর্ধতরল পদার্থকে কি বলে? আবার হচ্ছে নিজের স্টাইলে বলবি, মূল থিমটা ধরে মাথায় নিয়ে নিজের মতো করে একটা লাইন ফেলে গেছিস, ছাড়িয়ে গেছিস, বেঞ্চের পায়ে ধরে কান্দানোর দরকার নেই, মেকআপ টানবি। বুঝিস না কথাটা? আমরা বলছিলাম যে ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন দ্বারা বেষ্টিত অর্ধতরল পদার্থকে কি বলা হয়? সাইটোপ্লাজম বলে। এই সাইটোপ্লাজমে থাকে রাইবোজোম, তাই না? কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম, এছাড়া কতগুলো গহ্বর। এই সাইটোপ্লাজমে আছে কার্বোহাইড্রেট, রাইবোজোম, বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম এবং কতগুলো গহ্বর। পারবি না? হ্যাঁ স্যার। বলবো কি যে কোনো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কিছু ক্রোমাটোফোর থাকে, যার কারণে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই বলে কি সবাই পায় না স্যার? কিছু কিছু ক্ষেত্রে। ব্যাকটেরিয়া একটা আদিবাসী জীব হয়, এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তবে সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তু থাকে, আর সাইটোপ্লাজমে থাকা নিউক্লিয় বস্তুটিকে নিউক্লিওয়েড বলে। ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু মূলত ডিএনএ, আর ক্রোমোজোমের বাইরে অবস্থিত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলে। একটু
একটু কঠিন কিন্তু এটা যে কটা টপিক তার মধ্যে এটা একটু কঠিন। বল দেখি একজন, আমি হেল্প করবো, কথা দিলাম। তো স্যার বললেও বলবো যেটা বল দেখি একজন, বল না। দেখে শুরু করছি। আমি আছি, আমি থাকতে কোনো বিশ্বাস নাই। হ্যাঁ হ্যাঁ না, আশাশি করলে পরিবেশ নষ্ট হবে। ও ভুল হতে পারে, ভুল হতে পারে না। হ্যাঁ বল। ব্যাকটেরিয়াল প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত মানে যে অধোচরণ পদার্থ থাকে তাকে হচ্ছে স্যার সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমে হচ্ছে স্যার রাইবোসোম, তারপর হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, হ্যাঁ, বিভিন্ন প্রোটিন, এনজাইম, গহ্বর থাকে। এছাড়া কোনো কোনো ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে, এছাড়া কোনো ব্যাকটেরিয়া ক্রোমাটোফর্ম কি হ্যাঁ বলুন, এছাড়া কোনো ব্যাকটেরিয়া ক্রোমোজোমে সাইটোপ্লাজমে ক্রোমাটোফার খোল থাকে, যার ফলে কোনো ব্যাকটেরিয়া নিজের কাছে নিজেরাই তৈরি করতে পারে। ব্যাকটেরিয়া আদিকোষী হওয়ায় ব্যাকটেরিয়া আদিবাসী হয় এদের কোনো নিউক্লিয়াস শুরুতে নাই। নিউক্লিয়াস নেই, তবে এদের সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তু থাকে যাকে নিউক্লিয়য়েড বলা হয়। এদের নিউক্লিয় বস্তু মূলত ডিএনএ। প্লাজমিডের সঙ্গে যার ক্রোমোজোমের বাইরে অবস্থিত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলে। পারবো? আসসালামু আলাইকুম।